পৃথিবীতে এমন একটি সমুদ্র অঞ্চল আছে যেখানে প্রবেশ করার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে অসংখ্য বিমান ও জাহাজ। কেউ বলে এখানে কাজ করে ভিন্ন গ্রহের শক্তি, কেউ বলে এটি সময়ের ফাঁদ, কিন্তু আসল সত্যটা কি? আজ আমরা খুঁজে দেখব বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় রহস্য, যা শত শত বছর ধরে অমীমাংসিত রয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে, যা রহস্যময় এবং অমীমাংসিত। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। 1945 সালের 5 ডিসেম্বর বিকেল 2:10 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি নৌবাহিনীর ঘাঁটি থেকে আকাশে উড়ে যায় 5টি টর্পেডো বোম্বার বিমান। মিশনটির নাম ছিল ফ্লাইট 19। এটি কোনো যুদ্ধ অভিযান ছিল না, কোনো গোপন মিশনও নয়, মাত্র 3 ঘন্টার একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট। এমন মিশন তারা অসংখ্যবার সফলভাবে সম্পন্ন করেছে। 5টি বিমানে মোট 14 জন ক্রু সদস্য ছিল। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন একজন অত্যন্ত অভিজ্ঞ পাইলট, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন প্রবীণ বিমান চালক ছিলেন। তাই শুরুতে এই মিশন নিয়ে কারো কোনো উদ্বেগ ছিল না। বিমানগুলো পরিকল্পনা অনুযায়ী ফ্লোরিডা থেকে পূর্ব দিকে উড়ে যায়। আবহাওয়া ছিল একেবারে পরিষ্কার, সমুদ্র ছিল শান্ত আর সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু উড্ডয়নের প্রায় 2 ঘন্টা পর হঠাৎ করে পরিস্থিতি বদলে যায়। রেডিওতে শোনা যায় স্কোয়াড্রন লিডারের উদ্বিগ্ন কণ্ঠ, আমরা আমাদের অবস্থান নির্ণয় করতে পারছি না, মনে হচ্ছে আমরা পথ হারিয়ে ফেলেছি। কিছুক্ষণ পর তিনি আরো ভয়ঙ্কর একটি বার্তা পাঠান, আমাদের কম্পাসগুলো কাজ করছে না, আমরা জানি না আমরা কোথায় আছি। এক মুহূর্ত আগেও সবকিছু ছিল স্বাভাবিক, কিন্তু এখন আটলান্টিক মহাসাগরের বিশাল বিস্তৃতির মধ্যে 5টি বিমান যেন দিক নির্দেশনাহীন হয়ে পড়েছে। আর তারপর শুরু হয় ইতিহাসের অন্যতম রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনা, যে ঘটনা পরবর্তীতে বারমুডা ট্রায়াঙ্গেল কিংবদন্তিকে আরো রহস্যময় করে তোলে। তারা তাদের ব্যাকআপ ক্যাম্পাস বের করে, কিন্তু সেটিও ব্যর্থ হয়। তারা তাদের প্রকৃত অবস্থান নির্ধারণ করতে পারছিল না। তারা অন্য বিমানের পাইলটদের জিজ্ঞাসা করলো, কিন্তু তাদের যন্ত্রপাতিও বিকল ছিল। লেফটেন্যান্ট চার্লস ক্যারল টেইলর স্কোয়াড্রন লিডার ছিলেন। কম্পাস বিকল হওয়ার পর রেডিও সম্প্রচারে একেবারে বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছিল। আর এদিকে আবহাওয়া খারাপ হতে শুরু করে বিকেল 4:56। টেইলর বিশ্বাস করেন যে তাদের বিমানগুলো মেক্সিকো উপসাগরের উপর দিয়ে উঠছে এবং ফ্লোরিডায় ফিরে যেতে তাদের পূর্ব দিকে উঠতে হবে। তাই তিনি বাকি বিমানগুলোকে পূর্ব দিকে উড়ার আদেশ দেন। কিন্তু ফ্লাইটের কিছু ক্রু বিশ্বাস করছিল যে তারা ইতিমধ্যেই ফ্লোরিডার পূর্ব দিকে উড়েছে এবং তাদের পশ্চিম দিকে উড়ে যেতে হবে। এই আদেশের ঠিক পরেই ওই বিমানগুলোর একটি রেডিও সম্প্রচার পাঠায়, যা থেকে বোঝা যায় যে কিছু ক্রু সদস্য মনে করছিল বাড়ি ফিরতে তাদের পশ্চিম দিকে উঠতে হবে। কিন্তু আবহাওয়া ক্রমেই খারাপ হতে থাকে। শীঘ্রই সূর্যাস্ত হয় এবং তারপর রাতের অন্ধকার নেমে আসে। এই সময় ধারণা করা হয় যে বিমানগুলো আসলে ফ্লোরিডার 370 কিলোমিটার পূর্বে ছিল। সন্ধ্যা 7:04 টেলরের কাছ থেকে শেষ রেডিও সম্প্রচার আসে। এরপর 5টি বিমান চিরতরে নিখোঁজ হয়ে যায়। আজ পর্যন্ত এই বিমানগুলোর কোনো খোঁজ মেলেনি। তারা কোথায়? তাদের কি হলো? ফ্লাইট 19-এর নিখোঁজ হওয়ার পর 13 সদস্যের ক্রু নিয়ে একটি অনুসন্ধান ও উদ্ধার বিমান মেরিনার উপর উড়ে যায়। তারা ফ্লাইট 19কে খুঁজে বের করার মিশনে বের হয়েছিল, কিন্তু তাদের খুঁজতে গিয়ে তারাও নিখোঁজ হয়ে যায়। প্রথমে ফ্লাইট 19-এর 14 জন নিখোঁজ হয়, তারপর মারিনার অনুসন্ধান উদ্ধার বিমানের 13 জন সদস্যও নিখোঁজ হয়। এরপর কয়েকদিন ধরে ব্যাপক বিমান ও সমুদ্র অনুসন্ধান অভিযান চালানো হয়। ওই সময়ের অন্যতম বৃহত্তম অনুসন্ধান অভিযান ছিল এই 2 ফ্লাইটকে খুঁজে বের করার জন্য, কিন্তু তারা কিছুতেই খুঁজে পায়নি। তারা কোনো ব্যক্তির দেহও খুঁজে পায়নি, বিমানের কোনো অংশও নয়, সবকিছুই অদৃশ্য হয়ে গিয়েছিল। মজার ব্যাপার হলো এই যে যেই এলাকায় উভয় বিমান অদৃশ্য হয়েছিল, আজ আমরা সেই এলাকাকে বারমুডা ট্রায়াঙ্গেল নামে চিনি। আমরা জানি না কোন দিকটি পশ্চিম। গত 50 বছরে আটলান্টিক মহাসাগরের এক রহস্যময় জলসীমায় 3000টি জাহাজ এবং 100টি বিমান নিখোঁজ হয়েছে। শত শত জাহাজ বিমান নিখোঁজ হয়েছে শয়তানের ত্রিভুজ নামে পরিচিত রহস্য, কিংবদন্তি ও ভয়ের উৎস এই বারমুডা ত্রিভুজে। বারমুডা ত্রিভুজকে সমুদ্রের একটি অত্যন্ত রহস্যময় অংশ বলে মনে করা হয়। সেখানে 100টিরও বেশি বিমান ও জাহাজ নিখোঁজ হয়েছে, সেগুলো আর কখনোই পাওয়া যায়নি। এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, পুয়ের্তো রিকো এবং উত্তরে বারমুডা দেশের মধ্যে অবস্থিত। এটি একটি ত্রিভুজাকার এলাকা তৈরি করে। মোট মিলিয়ে এই এলাকায় 5 লক্ষ বর্গ মাইলেরও বেশি বিস্তৃত। বারমুডা ত্রিভুজের গল্প 500 বছরেরও পুরনো। 1492 সালে যখন ক্রিস্টোফার কলম্বাসের নতুন বিশ্ব আবিষ্কারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন, তিনি রিপোর্ট
করেছিলেন যে এই অঞ্চলটি পারাপারের সময় তার কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং এক রাতে যখন তিনি তার জাহাজ থেকে আকাশের দিকে তাকালেন তখন তিনি একটি অদ্ভুত আলো দেখলেন, একটি অদ্ভুত আলো যা আগুনের বলের মতো দেখাচ্ছিল এবং তিনি সেই আগুনের বলটিকে আকাশ থেকে সমুদ্রে পড়তে দেখলেন। এটাই ছিল রহস্যের শুরু। পরবর্তী কয়েকটি যুগে এই অঞ্চলটিকে বিভিন্ন নাম দেওয়া হয়েছিল। আটলান্টিকের সমাধিক্ষেত্র, দ্য সি অফ ডুম, সার্গাসো গ্রেভিয়ার্ড, এই নামগুলো 1800 ও 1900 শতাব্দীতে ব্যবহৃত হতো, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেল নামটি প্রথমবার ব্যবহৃত হয় 1964 সালে। আর্গোসি নামের একটি ম্যাগাজিনে 1964 সালে ভিনসেন্ট এইচ গ্যাবিসের দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল শিরোনামের একটি নিবন্ধ প্রকাশিত হয়, আর তখনই ঠিক প্রথমবারের মতো বারমুডা শব্দটি ব্যবহৃত হয়। গত কয়েক দশকে বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে যাওয়া অসংখ্য নিখোঁজ ঘটনা তিনি সংক্ষেপে উপস্থাপন করেছিলেন। তিনি সেগুলো সবই সংযুক্ত করার চেষ্টা করেছিলেন, রহস্য তৈরি করার চেষ্টা করেছিলেন, দাবি করেছিলেন যে সমুদ্রের এই এলাকায় কিছু অদ্ভুত ব্যাপার আছে যার কারণে এতগুলো বিমান ও জাহাজ নিখোঁজ হয়। যদিও নিবন্ধে কেন এটি ঘটে তার কোনো ব্যাখ্যা ছিল না, কিন্তু এটি সেই সময়ে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে সবচেয়ে জনপ্রিয় করে তোলে, এতটাই জনপ্রিয় যে এ নিয়ে অনেক বই লেখা হয়েছে, অনেক চলচ্চিত্র ও কম্পিউটার গেম তৈরি করা হয়েছে, বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে গানও রচিত হয়েছে। অন্য কিছু ঘটনার কথা বলতে গেলে 1918 সালে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটেছিল। এতে জড়িত ছিল ইউএসএস সাইক্লোপ। তখনকার মার্কিন নৌবাহিনীর অন্যতম বৃহত্তম ও দ্রুততম জাহাজ ছিল এটি। এটি আমেরিকান নৌবাহিনীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ ছিল, বিশেষ করে যখন আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিতে শুরু করেছিল। এটি সৈন্য ও কয়লা পরিবহনের কাজে ব্যবহৃত হতো। 1918 সালের 4 মার্চে ইউএসএস সাইক্লোপসে 306 জন আরোহী ছিলেন। ওয়াশিংটনের কাছে অবস্থিত ওয়েস্ট ইন্ডিজ বল্টিমোর নামক শহর থেকে এই জাহাজটি ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মানুষ ছাড়াও এই জাহাজে 1100 টন ম্যাঙ্গানিজ ছিল। যাত্রাপথ 9 দিন স্থায়ী হওয়ার কথা ছিল। জাহাজ ছাড়ার সময় সবকিছু ঠিকঠাক ছিল, আবহাওয়া ছিল পরিষ্কার। যাত্রা শুরু করার সময় জাহাজটি একটি বার্তা পাঠিয়েছিলেন, আর এই বার্তাই ছিল ওই জাহাজ থেকে শেষ বার্তা। এরপর থেকে জাহাজটির কোনো খবর পাওয়া যায়নি, আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এই জাহাজটিকে। এটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছিল। এতে সবাই হতবাক হয়ে গিয়েছিল। মার্কিন নৌবাহিনীর অন্যতম বৃহত্তম একটি জাহাজ, এত বিশাল একটি জাহাজ কিভাবে হঠাৎ অদৃশ্য হয়ে যেতে পারে? যদি আপনি মনে করেন এই ঘটনা রহস্যময়, তবে এর চেয়েও ভয়ঙ্কর ও ভীতিকর ছিল অ্যালান স্টিনের রহস্য। 1881 সালে 210 ফুট লম্বা একটি জাহাজ ছিল অ্যালান স্টিন। লন্ডন থেকে নিউ ইয়র্কে ভ্রমণ করছিল, যা সেই সময়ের জন্য স্বাভাবিক ছিল। অনেক জাহাজই তখন এই যাত্রা করত, কিন্তু যাত্রাপথে বারমুডা ট্রায়াঙ্গেল এলাকার কাছে অ্যালান স্টিন একটি অজ্ঞাত পরিচয় জাহাজের মুখোমুখি হয়। বাইরে থেকে এই অজ্ঞাত পরিচয় জাহাজটি সম্পূর্ণ স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু জাহাজে কোনো মানুষের কোনো চিহ্নই ছিল না, কোনো ক্রু ছিল না, একেবারেই কোনো মানুষ ছিল না। অ্যালান স্টিনের ক্যাপ্টেন কি ঘটেছে তা দেখতে ওই জাহাজে ওঠার সিদ্ধান্ত নেন। প্রথমে তিনি তার জাহাজটিকে ওই অজানা জাহাজের পাশে এনে 2 দিন অপেক্ষা করেন, যাতে অন্য জাহাজ থেকে কেউ সাড়া দেয় কিনা দেখা যায়, কিন্তু 2 দিনে কোনো সাড়া মিলল না। এরপর ক্যাপ্টেন অজানা জাহাজে পা রাখেন। ওই নতুন জাহাজে প্রচুর জিনিসপত্র ছিল এবং সবকিছু ঠিক সেই জায়গায় ছিল যেখানে থাকা উচিত ছিল। সেই সময় মানুষ দস্যুদের ব্যাপারে সতর্ক থাকত, কারণ তারা জাহাজ থেকে জিনিসপত্র চুরি করার জন্য আক্রমণ করত। এই অজ্ঞাত জাহাজটি সেই ধরনের কোনো আক্রমণের শিকার হয়নি, কারণ জাহাজের সব মূল্যবান সামগ্রী অক্ষত ছিল। এই কারণে অ্যালান স্টিনের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যে তার কিছু ক্রু সদস্যকে ওই জাহাজে পাঠাবেন এবং তারা উভয় জাহাজ নিয়ে যাত্রা চালিয়ে যাবে। প্রথম 2 দিন উভয় জাহাজই স্বাভাবিকভাবেই এগিয়ে চলছিল, কিন্তু তারপর একটি ঝড় এলো। হঠাৎ পথ আলাদা হয়ে গেল এবং অজ্ঞাত জাহাজটি অদৃশ্য হয়ে গেল। ঝড় থেমে যাওয়ার পর অ্যালান স্টিনের ক্যাপ্টেন জাহাজটি খুঁজতে চেষ্টা করলেন এবং তিনি দূরবীন দিয়ে কিছু দূরে জাহাজটি দেখতে পেলেন। যখন তিনি এর কাছে পৌঁছালেন, তখন জাহাজে আর কোনো মানুষের কোনো চিহ্নই ছিল না। যে ক্রু সদস্যদের তিনি তার জাহাজ থেকে অন্য জাহাজে পাঠিয়েছিলেন, তারা হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছিল। তারা কোথায় গেল, তাদের কি হলো আমরা জানি না, কিন্তু জাহাজটি তখনও অক্ষত ছিল। কথিত আছে অ্যালান স্টিনের ক্যাপ্টেন আবারও সেই জাহাজটিকে নিজের সাথে নিয়ে আসার জন্য চেষ্টা করেছিলেন এবং জাহাজ চালানোর জন্য আরো কিছু ক্রু সদস্য পাঠিয়েছিলেন, কিন্তু আবার কয়েকদিনের মধ্যেই আরেকটি ঝড় এলো এবং একই ঘটনা আবারও ঘটলো। এই অজ্ঞাত জাহাজটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার নতুন ক্রু সদস্যরা আবারও
অদৃশ্য হয়ে যায়। যখন অ্যালান অস্টিন ফিরে এলেন, জাহাজের মালিক এই গল্প শুনে এতটাই ভয় পেয়ে গেলেন যে তিনি জাহাজটি একটি জার্মানি কোম্পানিতে বিক্রি করে দিলেন। তারা এই জাহাজের নাম পরিবর্তন করে মেটা রাখলো। হ্যাঁ, ঠিক তাই, যেভাবে মার্ক জুকারবার্গ ফেসবুকের নাম পরিবর্তন করে মেটা রেখেছিলেন, ঠিক সেইভাবে এই জাহাজের নামও মেটা রাখা হয়েছিল। এটা কি একটি আকর্ষণীয় এবং কিংবদন্তি গল্প নয়? কিন্তু দুর্ভাগ্যবশত বন্ধুরা, সম্ভবত এই ঘটনাটি শুধুমাত্র একটি গল্প, কারণ এই ঘটনাটি এতই পুরনো এটি সঠিকভাবে যাচাই করা সম্ভব নয়। আর সেসব গল্প ঐতিহাসিকভাবে খুবই জনপ্রিয়, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে, কিন্তু সঠিকভাবে যাচাই করা যায় না, সত্য উন্মোচন করা যায় না। সেসব গল্পকে আমরা বলি কিংবদন্তি। অনেক যুক্তিবাদী চিন্তাবিদ বিশ্বাস করেন যে বারমুডা ট্রায়াঙ্গলও এমনই একটি কিংবদন্তি। বারমুডা ট্রায়াঙ্গলের ঘটনাগুলোর পেছনে কি আছে, এর জন্য অনেক তত্ত্ব রয়েছে। কেউ কেউ এলিয়েনদের দোষ দেয়, যে এলিয়েনরা এসে বিমান ও জাহাজগুলো অপহরণ করে নিয়ে গেছে। কেউ কেউ বিশ্বাস করে সমুদ্রের নিচে একটি বিশাল সামুদ্রিক দৈত্য আছে, যা এই অদৃশ্য হওয়ার পেছনে দায়ী। কেউ কেউ দাবি করে যে এই সমুদ্র অঞ্চলটি অদ্ভুত এবং এখানে বিমান ও জাহাজ ডুবে যায়। মূল কথা হলো, যখন মানুষ বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যের কথা জানতে পারলো, তখন তারা সেখানে ঘটে যাওয়া অদৃশ্য হওয়া ও অন্যান্য ঘটনাগুলোতে বেশি মনোযোগ দিতে